অঘটন ঘটিয়ে ইতিহাস গড়ল ইকুয়েডর। জার্মানিকে হারিয়ে ২০ বছর পর উঠে গেল বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে। হারলেও ডিম্যানশাপদের নিয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। দাপুটের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে নেদারল্যান্ডস তিউনেশিয়াকে হারালো ৩-১ গোলে। সুইডেনের বিপক্ষে ড্র করেছে জাপান, পরের রাউন্ডের প্রতিপক্ষ ব্রাজিল। জর্ডান ম্যাচের আগে ইনজুরি আর কার্ড শঙ্কায় আর্জেন্টিনা। ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামার পরিকল্পনা স্ক্যালোনির। মেসির সঙ্গে অভিষেক হতে পারে ৪ জনের। এবং রাতে বোস্টনে হালান্ড এমবাপে লড়াই। বিশ্বকাপের বিগ ম্যাচে মুখোমুখি ফ্রান্স নরওয়ে। ভোরে স্পেনের প্রতিপক্ষ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। বিশ্বকাপে অঘটনের জন্ম দিল ইকুয়েডর। এই গ্রুপের শেষ ম্যাচে পিছিয়ে পড়েও ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে ল্যাতিন আমেরিকার দলটি। জার্মানদের বিপক্ষে ইতিহাসে এটাই তাদের প্রথম জয়। আর ২০ বছর পর নকআউট পর্বে উঠেছে ইকুয়েডর। একই গ্রুপে কুরাসাওয়ের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আইভরি কোস্ট। গ্যালারি থেকে ডাগআউট, কোচ ফুটবলারদের চোখেও কান্না। চোখের এই জল হতাশা নয়, জার্মানিকে থামিয়ে ইকুয়েডরের ইতিহাস গড়ার আনন্দ আর এবারের বিশ্বকাপের অঘটন। ম্যাচের আগে জার্মানি ছিল সবার চোখে ফেভারিট। ইকুয়েডরের বুক ভরা হতাশা, কারণ ১ হার ১ ড্রতে বিশ্বকাপের মঞ্চে ঝুলেছিল তাদের ভাগ্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন, যাদের ইতিহাসে কখনোই হারাতে পারেনি দক্ষিণ আমেরিকার দেশটি। আর এই ম্যাচে হার মানেই বিদায় নিশ্চিত। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বড় ধাক্কা। লেওর সানের বিতর্কিত এক গোলে এগিয়ে যায় জার্মানি। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় ইকুয়েডরের সমর্থকরা। ডাগআউটে নীরব কান্না, গ্যালারিতে হতাশা, কিন্তু এই কান্নায় যেন রূপ নেয় অগ্নিকুণ্ডে। ইকুয়েডরের পাল্টা জবাব, আর সেটাই বদলে দেয় পুরো ম্যাচের গল্প। নিলসন অ্যাঙ্গুলোর এক অসাধারণ আক্রমণ শেষ হয় দুর্দান্ত এক শটে। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার হাত দেওয়ার সুযোগটাই পাননি। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। কান্না থেমে গ্যালারিতে শুরু হয় বাঁধ ভাঙা উল্লাস। ১-১ সমতা ইকুয়েডর। আর অ্যাঙ্গুলোর এই গোলকে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অন্যতম সেরা গোলের একটি বললেও ভুল হবে না। এরপর ম্যাচ যত গড়িয়েছে ততই বেড়েছে ইকুয়েডরের আত্মবিশ্বাস। মাঝমাঠ, বলের নিয়ন্ত্রণ, আক্রমণ সব মিলিয়ে জার্মানির ওপর চাপ বাড়তে থাকে। ৭৭ মিনিটেই লেখা হয় সেই অবিস্মরণীয় মুহূর্ত। কেভিন রদ্রিগেজের ফ্লিক থেকে গঞ্জালো প্লাটা বল পাঠান জালে। নিউ জার্সি স্টেডিয়াম কেঁপে ওঠে ইকুয়েডরের সমর্থকদের উচ্ছ্বাসে। শেষ বাঁশির পর দৃশ্যটা ছিল কান্না, বদলে গেছে ইতিহাস। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ইকুয়েডর পৌঁছে গেছে বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে আর লিখে ফেলেছে নিজেদের সবচেয়ে বড় অধ্যায়। ২০০৬ সালের পর ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে জায়গা করে নিল দেশটি। গ্রুপের আরেক ম্যাচে আইভরি কোস্টের প্রতিপক্ষ কুরাসাও। সুযোগ পেয়েই চমক দেখাচ্ছে দেশটি। শেষ ম্যাচে নিকোলাস পেপের জোড়া গোলে ২-০ জয় তুলে ইতিহাস গড়ে প্রথমবারের মতো রাউন্ড অফ 32-তে আইভরি কোস্ট। তবে ৬ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে জার্মানির চেয়ে পিছিয়ে থাকায় গ্রুপে রানার্স আপ হয়ে পরের রাউন্ডে খেলবে আইভরি কোস্ট। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে জার্মানদের হারিয়ে ২ দশক পর বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডর। দলের জয় নিশ্চিত হতেই উল্লাসে মেতে ওঠে দলটার সমর্থকরা। ইকুয়েডর দল নিয়েও বড় স্বপ্ন দেখছেন তারা। হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন নিয়ে আশাবাদী জার্মান সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। খেলা চলছিল নিউ জার্সিতে। ১০০০ মাইল দূরের মায়ামির ফ্যান ফেস্টে তখন সমর্থকদের রুদ্ধশ্বাস অপেক্ষা। বিশ্বকাপের অন্যতম সফল দল জার্মানির বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ইকুয়েডর। ডর্টমুন্ড চিড়িয়াখানার ওরাংওটাং ওয়াল্টারের জার্মানিকে নিয়ে করা আগের ২ ম্যাচের ভবিষ্যৎবাণী মিলে গিয়েছিল। ইকুয়েডরের বিপক্ষে জার্মানি হারবে এমন ভবিষ্যৎবাণী করেছিল সেই ওরাংওটাং। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। পাওয়ার হাউস জার্মানিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো নকআউটে পা রাখে ইকুয়েডর। বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে মায়ামির ফ্যান ফেস্টে আসা ইকুয়েডর সমর্থকরা। We did it. The 5-9-3 Ecuador finally did it. We're in the next phase. We were proud. We played our best and we got it. They can win, they can beat everyone, and they can win the World Cup. We feel
emotionally excited because this game was amazing. শুধু ইকুয়েডর না, খেলা দেখেছেন বিভিন্ন দেশের সমর্থকরা, ছিলেন ব্রাজিল আর্জেন্টিনার ফ্যানরাও। ইকুয়েডরের জয়ে তারাও খুশি, তবে জার্মান সমর্থকরা এখনই দল নিয়ে আশা ছাড়ছেন না। Ecuadorian team was better. The German goalkeeper has not his best day. I don't know what happened to my team, but it's okay. We're gonna come back. We're gonna come back. Brazil will play against Ecuador. I prefer because Germany is very difficult for us. I'm supporting Ecuador 100%, but I came here for Germany, I'm not gonna lie. ম্যাচ হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছে জার্মানি ফুটবল দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, মায়ামি, যুক্তরাষ্ট্র। অন্য গ্রুপে দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে নেদারল্যান্ডস। কানসাস সিটি স্টেডিয়ামে তিউনিশিয়াকে 3-1 গোলে হারিয়েছে ডাচরা। রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ মরক্কো। এফ গ্রুপের আরেক ম্যাচে সুইডেনের সঙ্গে 1-1 গোলে ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে পা রেখেছে জাপান। নকআউট পর্বে তারা খেলবে ব্রাজিলের বিপক্ষে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জাপানের কাছে হোঁচট খেয়েছিল নেদারল্যান্ডস। পরের ম্যাচে অবশ্য দারুণভাবে ঘুরেও দাঁড়ায় ডাচরা। সেই জয়ের ধারা অব্যাহত রেখে এবার তিউনিশিয়াকেও উড়িয়ে দিল তারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কোনো পাত্তাই পায়নি আফ্রিকার দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। এর ফলও আসে দ্রুত। যদিও ম্যাচের 3 মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। ডান দিক থেকে ডামফ্রিজের গোলমুখে বাড়ানো বল নিজেদের জালেই জড়িয়ে দেন তিউনিশিয়ার অধিনায়ক ইলিয়াস স্কিহিরি। ব্যবধান দ্বিগুণ হতেও বেশি সময় লাগেনি। 7ম মিনিটে ফ্রি কিক থেকে বক্সে হেড করেন ফন ডাইক। ক্লিয়ার করার চেষ্টা করেও ব্যর্থ হন তিউনিশিয়ার ডিফেন্ডাররা। সেই সুযোগে জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ব্রায়ান ব্রবি। প্রথমার্ধেই 2 গোলের লিড নিয়ে বিরতিতে যায় কোম্যানের শিষ্যরা। বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে তিউনিশিয়া। তাদের সেই চেষ্টা সফল হয় ম্যাচের 54 মিনিটে। হাজেম মাস্তুরির গোলে ব্যবধান 2-1 করে তিউনিশিয়া। ম্যাচের 62 মিনিটে ব্যবধান 3-1 করেন ইয়ান পল হেকে। এরপর ম্যাচে ফেরার আর সুযোগ পায়নি তিউনিশিয়া। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। অন্যদিকে এফ গ্রুপের আরেক ম্যাচে সুইডেনের বিপক্ষে 1-1 গোলের ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে পা রেখেছে জাপান। তবে শেষ ম্যাচ জিততে না পারলেও 4 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সুইডেন। রাউন্ড অফ 32-তে সুইডিশদের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স। আর কোনো পয়েন্ট না পাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তিউনিশিয়া। আহমেদ হৃদয়, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ করল তুরস্ক। সোফিয়া স্টেডিয়ামে 88 মিনিটে বদলি নেমে দলকে 3-2 গোলের জয় এনে দেন খান আয়হান। হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে উঠল যুক্তরাষ্ট্র। বিস্তারিত লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্টে। ডি গ্রুপের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র, নকআউট নিশ্চিত আগেই। তবে বিদায় নেওয়া তুরস্কের লক্ষ্য ছিল শেষটা রাঙিয়ে তোলা। ম্যাচের শেষ মুহূর্তে খান আয়হান ম্যাজিকে সেই স্মৃতি নিয়েই ফিরল ইউরোপের দলটি। ইনজুরি ও কার্ড সমস্যা এড়াতে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার পুলসিক, ডেস্ট, রবিনসনদের বাইরে রেখেই সোফা স্টেডিয়ামে নামে যুক্তরাষ্ট্র। তাতে অবশ্য ধার কমেনি আক্রমণ ভাগের। ম্যাচের শুরু থেকেই তুরস্কর রক্ষণভাগকে ব্যস্ত করে তোলে দলটি। সফলতাও আসে ম্যাচের মাত্র 3 মিনিটেই। কর্নার থেকে সেবাস্তিয়ান বারহাল্টারের দেয়া বলে তুরস্কর জাল কাপান অস্টন ট্রাস্টি। আসরে প্রথম গোল এই ডিফেন্ডারের। শুরুর ধাক্কা সামলে গুছিয়ে ওঠে তুরস্ক। তাতে ম্যাচের 10 মিনিটই সমতা টানে তারা। দলীয় আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা আদ্রা গুলার। বিরতিতে যাওয়ার আগে লিডও তুলে নেয়। 31 মিনিটে এরেন এলমাসের পাস থেকে গোলটি করেন ওরকুন কোকচুর। বিরতি থেকে ফিরেই সমতা টানে যুক্তরাষ্ট্র। 49 মিনিটে বারহাল্টারের গোলেই স্কোর দাঁড়ায় 2-2। সেই ব্যবধান ধরে রেখেই ম্যাচ করাচ্ছিল ড্রর দিকে। তবে 88 মিনিটে বদলি নামা আয়হান বদলে দেন ফলাফল। যোগ করা সময়ের 98 মিনিটে কেন উজুনের শট ব্লক করেন গোলরক্ষক ম্যাট টার্নার। সেখান থেকে ফিরতি শটে দলকে আসরের প্রথম জয়টা এনে দেন আয়হান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শেষ মুহূর্তের গোলে অপরাজিত থাকা হলো না যুক্তরাষ্ট্রের। তবে নকআউট পর্বে আরো ভালো করবে দলটি, এমন প্রত্যাশা যুক্তরাষ্ট্র সমর্থকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। তবে ম্যাচ হারলেও দলের পারফরমেন্স নিয়ে অসন্তোষ নেই মার্কিন সমর্থকদের মাঝে।
ম্যাচটি ডেড রাবার হওয়ার কারণেই খুব বেশি আক্ষেপ নেই তাদের। সমর্থকদের প্রত্যাশা নকআউটে আরও ভালো করবে বিশ্বকাপ সহ আয়োজকরা। আটালান্টার ফ্যান ফেস্টিভ্যালে তখন টান টান উত্তেজনা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই নকআউট নিশ্চিত হলেও ঘরের মাঠে অপরাজেয় থাকার স্বপ্ন নিয়ে পরপর্দায় চোখ রেখেছিলেন মার্কিন সমর্থকরা। কিন্তু মাঠের লড়াইয়ে তুরস্কের বিপক্ষে শেষ মুহূর্তের 3-2 গোলের হার উৎসবে আমেজ রূপ নেয় চরম হতাশায়। It was really disappointing when they lost at the last second, but I hope next match will be better. We've been playing really good this year. I hope we will be better in the next tournament. We love Bangladesh also. তবে এই হার নিয়ে ভাবার সময় নেই যুক্তরাষ্ট্রের। 1 জুলাই বুধবার সান্টা ক্লারায় শীর্ষ 32-এর মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবেন তারা। নকআউট পর্বের সেই বাঁচা মরার লড়াইয়ের চেনা ছন্দে ফিরতে এখন থেকেই ছক কষছে সহ আয়োজকরা। I hope the US is really good. I enjoyed the match a lot and I'm sad that they lost. Turkey! Turkey! ম্যাচের শেষ মুহূর্তে কান আইহানের নাটকীয় গোলে জয় ছিনিয়ে নেয় তুরস্ক। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিলেও এই সান্ত্বনার জয়ে অন্তত কিছুটা আত্মমর্যাদা নিয়ে বাড়ি ফিরছে তুর্কিরা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে যাওয়ায় জর্ডান ম্যাচে অন্তত 5 পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। লিওনেল মেসির খেলা নিয়ে সংশয় তৈরি হলেও তিনি থাকছেন শুরুর একাদশে। তবে খেলবেন না মেদিনা, পারেদেস, ম্যাকঅ্যালিস্টার এবং ডিপল। এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ অভিষেক হতে পারে অন্তত 4 ফুটবলারের। যুক্তরাষ্ট্র থেকে আলবিসেলেস্তাদের খবর জানাচ্ছেন SM ইকবাল। গ্রুপ জে থেকে চ্যাম্পিয়ন হয়ে এরই মধ্যে বিশ্বকাপের নকআউট পর্ব অর্থাৎ রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা তাদের কাছে কেবলই আনুষ্ঠানিকতার। আর তাই জোরে সোরে উচ্চারিত হচ্ছে এই ম্যাচে অন্তত 5 থেকে 6টি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা। সেই ক্ষেত্রে লিওনেল মেসির অবস্থান কি হবে? মেসি ভক্তদের জন্য সুখবর, জর্ডানের বিপক্ষে একেবারে শুরু থেকে আরও একটা মেসি ম্যাজিকের প্রত্যাশা চাইলে আপনারা করতে পারেন। ডিফেন্স লাইন অন্তত 2টি পরিবর্তন আসছে। গেল ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরো একটি চোট পেয়েছেন, তার জায়গায় জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়ে যেতে পারেন মার্কো সেনেসিয়া। লেফট ব্যাক পজিশনে ভ্যালেন্টিন বার্কো সুযোগ পেয়ে যাচ্ছেন প্রথম ম্যাচ খেলার বিশ্বকাপের। ফাকুন্দো মেদিনা লাস্ট ম্যাচটা আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফর্ম করলেও তিনি কিন্তু একটি হলুদ কার্ড কনসিড করেছেন। মিডফিল্ডের কেন্দ্রটা বলা যেতে পারে ম্যাকঅ্যালিস্টারকে ঘিরেই কিন্তু কেন্দ্রীভূত হয়েছে। তার রিকভারির জন্য এই ম্যাচটাই তাকে বিশ্রামে রাখতে চাই টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় সুযোগ পেতে পারেন প্যালাসিওস। রদ্রিগো ডি পলের জায়গায় জর্ডানের বিপক্ষে ম্যাচে খেলছেন উইলিয়ানো সিমিওনে, যিনি অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ঠিক এই পজিশনটায় দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। একই সঙ্গে ফরওয়ার্ড লাইনেও একটি পরিবর্তন আসতে যাচ্ছে। হোসে ম্যানুয়েল লোপেজ, তার উপর আস্থা রাখতে চলেছে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট। লিওনেল মেসির সঙ্গে তাকে পরীক্ষায় করে নিতে চায়, আসলে বাজিয়ে দেখতে চায়, যেহেতু এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। এরই মধ্যে আর্জেন্টিনা রাউন্ড অফ 32 নিশ্চিত করে ফেলেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, সুতরাং তাদের অন্য কোনো সমীকরণ নেই। তাই দলের কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রামে রেখে তাদেরকে পুরোপুরি ফিট করার জন্যই আর্জেন্টিনা কিন্তু জর্ডানের বিপক্ষে মাঠে নামতে চায়, যেখানে তাদের লক্ষ্য জয় তুলে নেওয়া। টিম ম্যানেজমেন্টের চিন্তা একটাই, গ্রুপ পর্বে যেভাবে আর্জেন্টিনা শুরু করেছে সেটার ধারাবাহিকতা যাতে নকআউট পর্বেও থাকে। SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দীর্ঘ 36 বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনা। নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলেই সেমিফাইনালে দেখা হবে এই 2 রাইভালের। তবে এই মহারণের আগে কঠিন পথ পাড়ি দিতে হবে সেলেসাওদের। হেক্সা মিশনে পাড়ি দিতে হবে জাপান, ফ্রান্স কিংবা ইংল্যান্ডের মতো দলের বাধা। 36 বছর ধরে বিশ্বকাপে দেখা হয়নি 2 চিরপ্রতিদ্বন্দ্বীর। টানা 8 আসরে সুপার ক্লাসিকো থেকে বঞ্চিত ফুটবল বিশ্ব। অপেক্ষার অবসান হতে পারে এবার, তবে তাতে নিজেদের কাজ ঠিকঠাকভাবে করে পৌঁছাতে হবে সেমিফাইনালে। আর তেমনটা হলেই সম্ভব 2 লাতিন আমেরিকানদের সাক্ষাৎ। অবশ্য তার আগের পথটা কঠিন সেলেসাওদের। রাউন্ড অফ 32 পার করলেই অপেক্ষা বড় বড় সব দলের। বেশ আগেভাগেই দেখা হতে পারে দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্সের সঙ্গে। আই গ্রুপে বর্তমানে শীর্ষে ফরাসিরা। শেষ ম্যাচে নরওয়ের কাছে হারলেই শেষ 16তে ব্রাজিল ফ্রান্স দৌড় দেখবে ফুটবল বিশ্ব। তবে ফরাসিরা অঘটনের জন্ম না দিলে ফাইনালের আগে এই সাক্ষাতে সুযোগ নেই।
কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হতে পারে সেলেসাও। থ্রি লায়ন্স বর্তমানে এল গ্রুপের শীর্ষে অবস্থান ধরে রাখলে সেরা চারে যাওয়ার মিশনে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ থমাস টুকলের দল। তবে শেষ ম্যাচে পানামার বিপক্ষে পয়েন্ট হারালে সেমিফাইনাল কিংবা ফাইনালের আগে মুখোমুখি হবে না ব্রাজিল ইংল্যান্ড। এদিকে পর্তুগালের সঙ্গে দেখা হতে পারে সেমিফাইনালে। যদি কে গ্রুপ থেকে রানার আপ হয় সেলেকাও, তাহলে শেষ চারে রোনালদো ভিনি লড়াই। অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হলে ফাইনালের আগে দলটার বিপক্ষে দেখা হওয়ার সম্ভাবনা নেই ব্রাজিলের। আরেক সাবেক চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষেও দেখা হতে পারে কোয়ার্টারেই। এইচ গ্রুপের শীর্ষে থাকা দলটি যদি অবস্থান ধরে রাখতে পারে তবে ফাইনালের আগে ব্রাজিলের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা নেই। তবে স্প্যানিশরা যদি দ্বিতীয় হয়ে গ্রুপ পর্ব শেষ করে তবে সেমিতে দেখা হবে দুই দলের। আর তৃতীয় স্থানে থেকে শেষ করলে কোয়ার্টারেই আইডল নেইমারের মুখোমুখি হবেন লামিনে ইয়ামাল। আর মারাকানার প্রতিশোধের মঞ্চ হতে পারে বিশ্বকাপ ফাইনাল। জার্মানরা সব রাউন্ড উতরাতে পারলে 19 জুলাই আবারও মুখোমুখি হবে দুই দল। 7 গোলের লজ্জা শিরোপা জিতে গোছাতে পারে কার্লো আনচেলত্তির শিষ্যরা। রাফি আমিন, সময় সংবাদ। নিয়ম বহির্ভূতভাবে রেফারে সুবিধা পেয়েছে মেসি। ফাউল করার মতো অপরাধ করলেও তা উপেক্ষা করেন ম্যাচ পরিচালনাকারী। তবে ভিনের বেলায় হয়েছে একদম ব্যতিক্রম। স্কটল্যান্ডের ফুটবলার ফাউলের আবেদন না করার পরেও ফিল্ড রেফারি সেটা উপেক্ষা করেই VAR দেখিয়ে ফাউল করে ভিনির গোল। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন এস এম ইকবাল। ভিনিসিয়াস জুনিয়র করলে ফাউল আর লিওনেল মেসি করলে কিছুই না। স্কটল্যান্ডের বিপক্ষে ভিনির একটি গোল বাতিল হওয়ার পর থেকে এই সমালোচনা যেন পেয়ে বসেছে এবারের বিশ্বকাপ ফুটবলের রেফারিংকে কেন্দ্র করে। সেটা কি হয়েছে যদি একটু ব্যাখ্যা করি, তারপর যাব হচ্ছে IFABর রুলস আসলে কি বলছে। ভিনিসিয়াস জুনিয়র ম্যাচের 22 মিনিটে দুর্দান্ত একটি সুযোগ পেয়ে যান। জ্যাক হেনরিকে তিনি ট্যাকেল করেন, যদিও ফিল্ড রেফারি সেটি টেরই পাননি। তিনি জ্যাক হেনরির কাছ থেকে বলটি কেড়ে নিয়ে স্কটল্যান্ডের গোল পোস্টে দ্বিতীয়বারের মতো গোল উপহার দেন। তবে কিছুক্ষণ পর এই গোলটি VAR এ বাতিল হয়ে যায়। সবচেয়ে মজার যে বিষয়টি হয়েছে, ভিনি যখন জ্যাক হেনরিকে ট্যাকেল করেন সেটি কিন্তু জ্যাক হেনরি নিজেও টের পাননি। এমনকি তিনি যখন মাটিতে লুটিয়ে পড়েন তখনও কিন্তু তিনি ফাউলের জন্য রেফারির কাছে কোনো আবেদন করেননি। এখন প্রশ্ন উঠেছে, কোনো স্কটিশ ফুটবলার গোল বাতিলের জন্য আবেদন করলেন না, রেফারি নিজেও সেটি হচ্ছে লক্ষ্য করলেন না, কেন VAR থেকে উপযাচক হয়ে ভিনির এই গোলটি বাতিল করা হলো? এক্ষেত্রে হচ্ছে আসলে ফিফার রুলস কি বলে। আমরা যদি ফিফার ফাউল রুলসের ক্ষেত্রে যাই, সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনো ধরনের অবৈধ ট্যাকেল, সেটা ট্রিপিং হতে পারে, সেটা পুশিং হতে পারে, জাম্পিং হতে পারে, সেগুলো কিন্তু ফাউল হিসেবে গণ্য করা হয়। আর কার্ডের ক্ষেত্রে সাধারণত যখন হচ্ছে আমরা এক্সেসিভ প্রেশার যেখানে ইউজ করা হয় সেখানে সাধারণত কার্ড দেওয়া হয়ে থাকে। ভিনির এই ফাউলটি আসলে এই পর্যায়ের ফাউল ছিল না যেটিকে হচ্ছে রেফারি সেইভাবে গণ্য করতে পারেন। তবে যেহেতু এটি গোল হয়ে গিয়েছে যার কারণে VAR থেকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটি চেক করা হয়। কারণ আমরা এবারের বিশ্বকাপে দেখছি গোল স্কোরিংয়ের ক্ষেত্রে যতটা স্বচ্ছতা আনা যায় ততটাই কিন্তু রাখার চেষ্টা করছে ফিফা। পক্ষান্তরে মেসির ক্ষেত্রে তাহলে কি হলো? মেসি যেটা আলজেরিয়ার অধিনায়কের ক্ষেত্রে যেটি করেছিলেন নিঃসন্দেহে সেটা ফাউল ছিল। তবে সেটাকে যেটা বলা হচ্ছে যে মেসি রেড কার্ড পাওয়ার মতো ফাউল করেছেন, সেটা রেড কার্ড পাওয়ার মতো ফাউল ছিল না। কারণ IFAB রুলস যেটা বলে এটা রেড কার্ড পাওয়ার মতো ফাউল না। তবে এটা ফাউল ছিল। রেফারি চাইলে লিওনেল মেসিকে ফাউলের একটি সংকেত দিতে পারতেন বা সতর্ক করতে পারতেন। সুতরাং এই ক্ষেত্রে যে একটু একচোখা নীতি হয়ে গেছে সেটা অস্বীকার করার আসলে কোনো উপায় নাই। আবার এটাও বলতে হবে যে কোনো ফুটবলারই ফিফা কিংবা IFABর বিশেষ কোনো সুবিধা পান না মাঠে। হয়তো পার্টিকুলার ডেতে বা হিট অফ দ্য মোমেন্টে এটা রেফারি বা VAR এ যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের দৃষ্টি এড়িয়ে গেছে। ডালাস থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বের বিগ ম্যাচে আজ রাত 1টায় মুখোমুখি হচ্ছে নরওয়ে ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দুই দলই এরই মধ্যে নিশ্চিত করেছে রাউন্ড অফ 32। গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ফ্রান্স। ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যেতে চায় দিদিয়ের দেশমের শীর্ষরা। এদিকে প্রথম দুই ম্যাচ জয় পাওয়ায় ফ্রান্সের বিপক্ষে ম্যাচ নিয়েও আশাবাদী নরওয়েজিয়ানরা।
ফ্রান্সের কাছে যেমনটা প্রত্যাশা, বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই ঠিক তেমনই ফুটবল উপহার দিচ্ছে ফ্রান্স। দিদিয়ের দেশমের বিদায়ী বিশ্বকাপে শিরোপা উপহার দিতে বদ্ধপরিকর লেস ব্লু। কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, মাইকেল ওলিসরাও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খুব গুছিয়ে এগোচ্ছেন। গেল 3 আসরে দলটির ধারাবাহিকতাও ঈর্ষণীয়। গ্রুপ চ্যাম্পিয়ন হতে নরওয়ের যে কোনো চ্যালেঞ্জের জবাব দিতে প্রস্তুত ফ্রান্স। মায়ের শেষকৃত্যে উপস্থিত থাকতে বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে ফ্রান্সের পথে দিদিয়ের দেশম। নরওয়ের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপ জয়ী কোচকে পাচ্ছে না এমবাপ্পেরা। তবে কোনো ইনজুরির দুশ্চিন্তা না থাকায় নরওয়ের সাথে উইনিং মোমেন্টাম নিয়েই মাঠে নামবে ফ্রান্স। এদিকে 28 বছর পর বিশ্বকাপ খেলতে নেমে রীতিমতো একের পর এক চমক দেখাচ্ছে নরওয়ে। গ্রুপ পর্বে সেনেগাল আর ইরাকের বিপক্ষে দাপুটে জয়ে ইতোমধ্যে নিশ্চিত করেছে রাউন্ড অফ 32। চতুর্থ বিশ্বকাপ খেলতে এসে সেনেগালের বিপক্ষে জয়ের পর নকআউট পর্ব নিশ্চিত করে ভাইকিং স্টাইলে উদযাপন প্রমাণ করে কতটা নির্ভর দলটা। সাম্প্রতিক পারফরমেন্সেও অনুমান করাই যায় আন্ডারডগ তকমা নিয়ে আসা দলটি টুর্নামেন্ট থেকে প্রত্যাশার চেয়ে বেশি কিছু অর্জন করবে। সেরা ফর্মে আছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। বাছাই পর্বের 8টি ম্যাচের প্রতি ম্যাচেই গোল করেছেন। মোট 16 গোল করে বাছাই পর্বের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই স্ট্রাইকার। নরওয়েও জিতেছিল সবকটি ম্যাচ। বিশ্বকাপেও সেই ফর্ম ধরে রেখেছে স্তালে সলবাকানের শীর্ষরা। ভাইকিংসদের শক্তিশালী আক্রমণ ভাগ যে কোনো প্রতিপক্ষের ঘাম জড়াতে যথেষ্ট। 2014 সালে দুই দলের শেষ দেখায় 4-0-তে ম্যাচ জিতেছিল ফ্রান্স। নরওয়ের শেষ 6 ম্যাচে জয় আসে 3টিতে, আর ফ্রান্স শেষ 6 ম্যাচ খেলে জিতেছে 5টিতেই। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। বাঁচা মরার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। কাল ভোর 6টায় মেক্সিকোর গুয়াদালহারাতে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচ ড্র দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্প্যানিশরা। এদিকে এখনও জয়ের দেখা পায়নি উরুগুয়ে। 2022 বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে রাউন্ড অফ 16 থেকে বাদ পড়া স্পেন 2026 বিশ্বকাপের ম্যাচের ফিক্সচার ড্রয়ের সময় ফিফা র্যাঙ্কিংয়ে ছিল 1 নম্বরে। দলটার সাম্প্রতিক পারফরমেন্সে ফুটবল বিশ্লেষকদের ধারণা 2010-এ সাউথ আফ্রিকা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সুখস্মৃতি ফিরিয়ে আনবে লা রোহা। তবে 2024-এর ইউরো চ্যাম্পিয়নদের বিশ্বকাপ শুরুটা স্তম্ভিত করে ফুটবল ভক্তদের। বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা কেপ ভার্দে রুখে দেয় শক্তিশালী স্পেনকে। ম্যাচের অতিরিক্ত সময় নিয়েও কোনো গোলই করতে পারেনি লা রোহার আক্রমণ ভাগ। কোচ লুইস দে লা ফুয়েন্তে লামিনে ইয়ামালকে নামিয়ে ইনজুরির রিস্ক নিতে না চাইলেও শেষে ইয়ামালকেও নামানো হয় একটা গোলের জন্য। তবুও কেপ ভার্দের অপ্রতিরোধ ডিফেন্সের কাছে হার মানতে হয় লা রোহাদের। 0-0 গোলে ড্র হয় ম্যাচ। পরের ম্যাচেই আবার ঠিক উল্টো রূপ লা ফুয়েন্তের শিষ্যদের। একের পর এক আক্রমণে সৌদি আরবের জালে এক হালি গোল দেয় স্পেন। ম্যাচের শুরু থেকেই অগ্নিমূর্তি ধারণ করে পুরো দল দাপুটে জয়ে জানান দেয় নিজেদের শক্তিমত্তার। কাগজে কলমে নকআউট পর্ব নিশ্চিত হলেও উরুগুয়ের বিপক্ষে আরও একটি শক্তিশালী জয় চায় লামিনে ইয়ামালরা। এদিকে এবারের বিশ্বকাপে এখনও জয়ের দেখা পায়নি উরুগুয়ে। টুর্নামেন্টে নিজেদের মেলেই ধরতে পারেনি। রোনাল্ড আরাউহো, জর্জিয়ান দে আরাসকায়েতার ইনজুরি চিন্তার বড় কারণ উরুগুয়ের জন্য। স্পেনের বিপক্ষে মাঠে নামা হলো শনিবার সকাল 6টায় মেক্সিকোর গুয়াদালাহারাতে বিশ্বকাপের গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচে সকালে মুখোমুখি হবে স্পেন উরুগুয়ে। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এক জয়েই বদলে গেছে পর্তুগালের ড্রেসিং রুমের চিত্র। নানা আলোচনা সমালোচনায় বিদ্ধ সিলেকাওরা এখন যেন এক সুখী সংসার। আর এর সবকিছুর পেছনে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর রাজস্বিক প্রত্যাবর্তন। উজবেকিস্তানের বিপক্ষে CR7-এর পারফরমেন্সেই বদলে গেছে সব। তার পারফরমেন্স যেমন সতীর্থদের অনুপ্রাণিত করছে, তেমনি ফুটবলের প্রতি তার অগাধ ভালোবাসাও মুগ্ধ করছে পুরো পর্তুগাল শিবিরকে। তাই দলের অধিনায়কের সাম্প্রতিক সাফল্যে সবচেয়ে বেশি আনন্দিত তারই সতীর্থরা, জানিয়েছেন পেদ্রো নেতো। কঙ্গোর মতো দলের বিপক্ষে 1-1 গোলের ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করে পর্তুগাল। সে ম্যাচে অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন একেবারেই নিষ্প্রভ। সে নিয়েই শুরু হয় সমালোচনা। বয়স হয়েছে, নিজের গতিটাও আর আগের মতো নেই। তিনি হয়তো দলের জন্যই এখন বোঝা হয়ে গেছেন। সাদামাটা পারফরমেন্সের পর রোনালদোকে শুনতে হয়েছে এমন সব কটু কথা।
সেসব সমালোচনার জবাবটা অবশ্য মাঠেই দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলে করেছেন ইতিহাস। বাকিরা তার সমালোচনা করলেও সতীর্থরা ঠিকই আছেন তার পাশে। রোনালদোর সাফল্যের পেছনে সবচেয়ে বড় কারণ তার নিরলস পরিশ্রম ও ফুটবলের প্রতি তার অগাধ ভালোবাসা। বছরের পর বছর ধরে একই ক্ষুধা ও পেশাদারিত্ব ধরে রেখে তিনি শুধু গোলই করছেন না, তরুণ ফুটবলারদের জন্যও হয়ে উঠছেন এক উদাহরণ। স্বাভাবিকভাবেই পুরো দল তার জন্য খুবই খুশি ছিল, বিশেষ করে এটা জেনে যে সে ফুটবল নিয়ে কতটা মগ্ন। তাই তার সাফল্যে অত্যন্ত আনন্দিত সবাই। সে যা করতে ভালোবাসে তা করতে পারছে দেখে আমরাও খুশি। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়কের এমন ফর্ম পর্তুগালের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে। দলের প্রত্যাশা, নকআউট পর্বের লড়াইয়েও রোনালদোর অভিজ্ঞতা ও গোল করার ক্ষমতা দলকে সাফল্যের পথে এগিয়ে নেবে। কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের আগে ফ্লোরিডায় অনুশীলন সেরেছে পর্তুগাল। অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে পেদ্রো নেতো স্পষ্ট জানিয়ে দেন, ড্র নয়, পরের ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। তবে ফুটবলের বাইরে গিয়ে সংবাদ সম্মেলনে তিনি প্রথমেই স্মরণ করেন ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের কথা। দেশটির জনগণের প্রতি সহানুভূতি জানিয়ে দ্রুত পরিস্থিতির উন্নতি কামনা করেন এই চেলসি উইঙ্গার। শুরুতেই আমি ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে চাই। সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষিতে এটি আমার প্রথম কথা। তবে হ্যাঁ, আমি আশা করি দলের একজন সদস্য হিসেবে আমি যথাযথ ভূমিকা রাখতে পারবো। বর্তমানে পয়েন্ট তালিকায় পর্তুগালের চেয়ে 2 পয়েন্ট এগিয়ে আছে কলম্বিয়া। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ড্র করলেই নকআউট পর্বে উঠবে 2 দল। তবে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে কোনো ছাড় দিতে রাজি নয় পর্তুগাল। আহমেদ হৃদয়, সময় সংবাদ। লিওনেল মেসিকে নিয়ে কোনো আলোচনাতে যোগ দেওয়ার আগ্রহ না থাকলেও তাকে অনুসরণে পিছিয়ে নেয় রোনালদো। কাতার বিশ্বকাপে নিজের 3 সন্তানের নাম ফুটবল বুটে লিখে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন মেসি। এবার একই পথে হাঁটছেন ক্রিস্টিয়ানো। এবারের বিশ্বকাপে রোনালদোর পায়েও দেখা গেল তার 5 সন্তানের নাম খচিত ফুটবল বুট। এমবাপের প্রিয়জনের নাম লেখা বুট পরে খেলছেন বিশ্বকাপ। সব তর্ক এক পাশে রেখে কালের সেরা খেলোয়াড়রাও লিওনেল আন্দ্রেস মেসিকে সর্বকালের সেরা মনে করছেন। এই যেমন রোনালদো, নাজারিও, নেইমার জুনিয়র, লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে সহ অনেক রথী মহারথীরাও মেনে নিয়েছেন মেসি সবার সেরা। 39 বছর বয়সেও এই আর্জেন্টাইন সুপারস্টারের সাথে পেরে উঠছে না কেউ। ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর পর পরিবারের বাইরে সতীর্থদের সাথে কাটিয়েছেন 13টি জন্মদিন। ফুটবলের জন্য পরিবার থেকে দূরে থাকতে হলেও আবেগ তো আর দমিয়ে রাখা যায় না। 2022-এর স্বপ্ন পূরণের সে বিশ্বকাপে মেসি একটা অন্যরকম কাজ করেছিলেন। 3 সন্তান আর স্ত্রীর নাম খচিত বুট পরে খেলেছিলেন প্রতিটা ম্যাচ। 7 ম্যাচ খেলে 6টিতেই গোল করেছিলেন। পরিবারের নাম খচিত এই বুট পরা ম্যাচে দারুণ প্রভাব ফেলেছে বলে মনে করেন মেসি। এবার তাকে অনুসরণ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পের মতো তারকা খেলোয়াড়। প্রথম ম্যাচে গোল করতে না পারায় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল রোনালদোকে। তবে পরবর্তী ম্যাচেই ঘুরে দাঁড়ায় CR7। 41 বছর বয়সী পর্তুগিজ মহাতারকা জোড়া গোল করে পর্তুগালকে ম্যাচ জেতায়। সেই ম্যাচে রোনালদো পরেছিলেন এক বিশেষ জুতা, সেখানে লেখা ছিল তার 5 সন্তানের নাম। নেটিজেনরা এটাকে রোনালদোর ভাগ্য পরিবর্তনের নিয়ামক মনে করছেন। এদিকে এমবাপ্পেও নিয়মিত খেলতে নামছেন বিশেষ এক জুতা পরে, যেখানে পরিবারের প্রিয়জনের নামের প্রথম অক্ষর খোদাই করা। খেলা ছাড়াও মেসি যে আরও কিছু ক্ষেত্রে অনুসরণীয়, এটি তার প্রমাণ। বিশ্বকাপে 3 তারকাই জ্বলে উঠেছে আপন মহিমায়। এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ গোলে এগিয়ে আছে মেসি। ঠিক পরের ধাপে আছে কিলিয়ান এমবাপ্পে। আর 2 গোল করে কেবল বিশ্বকাপে নিজের শক্তির পরিচয় দিয়েছে CR7। নেইমার মাঠে ফেরায় ভক্তরা আশা দেখছেন তাকে নিয়েও। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এবার দেশের ক্রিকেটের খবর। লিটন দাসকে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সর্বশেষ অস্ট্রেলিয়াকে হারানো দলটাতেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। বড় চ্যালেঞ্জ হারারের কন্ডিশন। সফরে একটি টেস্ট, 3টি করে ওয়ানডে ও টি20 খেলবে টাইগাররা। এরই মধ্যে জিম্বাবুয়েতে অনুশীলন শুরু করেছে লাল বলের স্কোয়াডে থাকা সদস্যরা।
প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে টিম বাংলাদেশ। এবার প্রতিপক্ষ জিম্বাবুয়ে। চলতি মাসেই দেশটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা, যেখানে 3 ম্যাচের ওয়ানডে সিরিজটিকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে অজিদের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জেতার দলটির উপরই আস্থা রাখছেন নির্বাচকরা। তাই স্কোয়াডে নেই বড় কোনো চমক। দলটির নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাদ পড়েছেন অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ওয়ানডেতে ডাক পাওয়া শেখ মেহেদী। এছাড়া শঙ্কা ছিল ইনজুরিতে সিরিজের একমাত্র টেস্ট থেকে ছিটকে যাওয়া লিটনকে নিয়েও। তবে অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটারকে রেখেই সাজানো হয়েছে দল। দেশটির মাটিতে 2022 সালে সর্বশেষ দেখায় ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে হারে টাইগাররা। এবার নজর থাকবে সিরিজ জয়ে। এদিকে সিরিজের সবকটি ম্যাচই হবে হারারেতে। ভেন্যুটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 ফিট উচ্চতায় হওয়ায় সেখানে মানিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ টাইগারদের। এখানে আসলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উপরে, এটা 1500 মিটার্স অ্যালটিটিউড এখানে। তো যেটা হচ্ছে যে এই অ্যালটিটিউডে আপনার ট্রেনিং করতে একটু ব্রিথ ইন ব্রিথ আউট একটু সমস্যা হয়। তাই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বৃহস্পতিবার লাল বলের ক্রিকেটারদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্প হয়। অক্সিজেনের যেহেতু সমস্যা হতে পারে, সেহেতু এসেই আমরা একটা কন্ডিশনিং সেশন রাখার, রিকভারির পরে একটা কন্ডিশনিং সেশন রাখার চেষ্টা করেছি, যাতে 1500 মিটার যদি আমরা এটা কন্ডিশনিং ট্রেনিংয়ের মধ্যে ফেলে দিতে পারি, তাহলে যেটা হবে যে ওরা এই ওয়েদারের মধ্যে, এই কন্ডিশনের মধ্যে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে ফেলবে। সর্বশেষ 2021 সালে এই মাঠে সাদা পোশাকে বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে মাঠটিতে জিম্বাবুয়ের বিপক্ষে 6 বারের দেখায় টাইগাররা হেরেছে 4টিতেই, বাকি 2টিতে পেয়েছে জয়। আগামী 28 জুন হারারেতে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। এরপর একই ভেন্যুতে 6, 9 ও 11 জুলাই অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর 15 জুলাই থেকে শুরু হবে 3 ম্যাচের টি20 সিরিজ। রাফি আমিন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। বিশ্বকাপের শুরু থেকেই বিতর্কের তুঙ্গে ফিফার নতুন এডিশন হাইড্রেশন ব্রেক। খেলার 22 ও 27তম মিনিটে বাধ্যতামূলক বিরতি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অভিযোগ, খেলোয়াড়দের বিশ্রামের আড়ালে টেলিভিশন বিজ্ঞাপন থেকে কোটি কোটি ডলার আয় করছে ফিফা। তবে এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। বলেছেন, এই ব্রেক থেকে অতিরিক্ত $1 আয় করছে না ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ম্যাচের উত্তেজনা তুঙ্গে ঠিক তখনই 3 মিনিটের বিরতি। দর্শক, খেলোয়াড়, কোচ অনেকের কাছে বিশ্বকাপের বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক এখন বিরক্তির অন্যতম কারণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে এই বিরতির সময় বিজ্ঞাপনের স্লট বিক্রি হচ্ছে লাখ লাখ ডলারে। এমন খবর প্রকাশের পর সমালোচকরা প্রশ্ন তুলেছেন, ফিফার কাছে কি দর্শকদের অনুভূতির চেয়ে বাণিজ্যিক লাভই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? তবে অভিযোগ একেবারেই মানতে নারাজ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হাইড্রেশন ব্রেক থেকে ফিফার কোনো অতিরিক্ত আয় হচ্ছে না, কারণ সব বাণিজ্যিক চুক্তি বিশ্বকাপ শুরুর অনেক আগেই সম্পন্ন হয়েছে। ইনফান্তিনোর দাবি, এই সিদ্ধান্ত পুরোপুরি খেলাধুলার স্বার্থে নেওয়া হয়েছে। ফিফার কোনো বাড়তি আয় হচ্ছে না, কারণ সব ধরনের বাণিজ্যিক চুক্তি অনেক আগেই স্বাক্ষরিত হয়েছিল। তাই এ ব্রেক আমাদের কোনো আর্থিক সুবিধা দিচ্ছে না। আমাদের কাছে এটি একান্তই একটি ক্রীড়া সংক্রান্ত বিষয়। বিশ্বকাপের সূচি অনুযায়ী একটি দল 39 দিনের মধ্যে সর্বোচ্চ 8টি ম্যাচ খেলতে পারে। তীব্র গরম, দীর্ঘ ভ্রমণ এবং শারীরিক ক্লান্তির কথা বিবেচনা করেই এই বিরতির ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান ফিফা প্রধান। তার মতে, খেলোয়াড়দের শরীরকে পুনরুজ্জীবিত করার জন্য কয়েক মিনিটের এই বিরতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিফা সভাপতির যুক্তি, যদি শুধুমাত্র অতিরিক্ত গরমের ম্যাচগুলোতে কোচরা বিশেষ বিরতির সুযোগ পান, তাহলে অন্য ম্যাচের কোচরা একই সুবিধা থেকে বঞ্চিত হবেন। তাই সব ম্যাচে একই নিয়ম কার্যকর করে সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে চায় ফিফা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বিশ্বকাপ জমে ওঠায় তিল ধারণের ঠাঁই নেই যুক্তরাষ্ট্রের হোটেল মোটেলগুলোতে। আর্জেন্টিনা, ব্রাজিলের মতো দলের বিপক্ষে ম্যাচের আগে ভাড়া বেড়ে যাচ্ছে কয়েক গুণে। সমস্যার সমাধানে ক্যাম্পার ভ্যানের দিকে ঝুঁকছেন সমর্থকরা। সাধ্যের মধ্যে ভাড়া হওয়ায় সন্তুষ্ট তারা। একসাথে থাকার কারণে নেচে গিয়ে উদযাপন করে ম্যাচ উপভোগ করতে পারছেন সমর্থকরা।
বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের ভেন্যুগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হোটেল মোটেলে জায়গা পেতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা ফুটবল পাগল সমর্থকদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হোটেলে বাড়তি ভাড়া, সব মিলিয়ে দিশেহারা সমর্থকরা। এরই মাঝে আশার আলো হয়ে এসেছে বেশ কিছু প্রতিষ্ঠান। সাশ্রয়ী মূল্যে যারা খেলা দেখার পাশাপাশি রাতে মাথা গোজার ঠাঁই খুঁজছেন তাদের জন্য স্টেডিয়ামের কাছাকাছি জায়গাগুলোতে চাহিদা বেড়েছে ক্যাম্প গ্রাউন্ডের। বিলাসবহুল স্যুটের পরিবর্তে সাশ্রয়ী মূল্যের ক্যাম্পার ভ্যান বেছে নিচ্ছেন সমর্থকরা। টেক্সাসের ডালাস শহর থেকে 20 মাইল দূরে অবস্থিত ডালাস স্টেডিয়াম খেলা দেখতে যেতে হলে গুনতে হয় বাড়তি ভাড়া। তবে ক্যাম্পার ভ্যানে থাকলে যাতায়াতের অর্থ বেশ কিছুটা সাশ্রয় হয় সমর্থকদের। সে সঙ্গে সবাই মিলে নেচে গিয়ে ম্যাচ উদযাপনও করতে পারেন। এবার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। ডালাসের ক্যাম্পার ভ্যানগুলোতে তাই আর্জেন্টিনা সমর্থকদের ভিড় এই মুহূর্তে একটু বেশি। খেলা দেখার পর নিজেরা রান্না বা বারবিকিউ পার্টিও করে থাকেন সমর্থকরা। স্থানীয় তালিকা অনুসারে ক্যাম্পিং এর হার প্রতি রাতে জনপ্রতি $57 থেকে $76, যা বিলাসবহুল হোটেলগুলোর চেয়ে বেশ কম। Booking.com-এর তথ্য অনুযায়ী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর সময় স্টেডিয়ামের কাছাকাছি থাকার জায়গার দাম অনেক বেড়ে যায়। 14 জুলাইয়ের সেমিফাইনালের জন্য মোটেলগুলোতে প্রতি রাতের রুমের ভাড়া $420 বেশি এবং অ্যাপার্টমেন্টের ভাড়া $4300 ছাড়িয়ে যাচ্ছে। এমনকি হলিডে ইনের মতো মাঝারি মানের হোটেলগুলোতেও প্রতি রাতে $700 ভাড়া নিচ্ছে, যা আগস্ট মাসের ভাড়ার চেয়েও দ্বিগুণ। তবে পথের ধারের এই ক্যাম্পার ভ্যানগুলো তাদের ভাড়া অপরিবর্তিত রেখেছে। এই কারণেই এগুলোতে চাহিদা একটু বেশি। তবে বেশ কিছু সমস্যাও রয়েছে এখানে। ইংল্যান্ডের ম্যাচের সময় বেশ ভিড় ছিল। আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ম্যাচের জন্য আমাদের এখানে 159টি আরভি সাইট ছিল এবং আমার মনে হয় মাত্র 24টি খালি ছিল। আকাশ ছোঁয়া দামের সাথে মানিয়ে নেওয়ার কারণে ভক্তদের হঠাৎ করে এসে থাকার প্রবণতাও বেড়েছে। ব্যস্ত সময়ে বাথরুম ব্যবহারে কিছু সমস্যায় পড়তে হয়। একসঙ্গে 3 জন মানুষ থাকার কারণে শান্তিতে ঘুমানো যায় না। তবে আমরা এসব মেনে নিয়েছি। এটা মেসির শেষ বিশ্বকাপ, তার খেলা উপভোগ করতে আমরা সবকিছু মেনে নিতে প্রস্তুত আছি। অনেকে বিশ্বকাপের ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণের জন্য আক্ষেপ প্রকাশ করেছেন। পারভিন আক্তার, সময় সংবাদ। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই এক অবিশ্বাস্য বিলাসী শিল্পকর্মের সাক্ষী হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এক স্বর্ণকার তার ছেলের তৈরি লেগো বিশ্বকাপ ট্রফিকে রূপ দিয়েছেন প্রায় 3 লাখ দিরহামের মূল্যের অনন্য শিল্পকর্মে। 900টিরও বেশি হীরার টুকরো এবং 18 ক্যারেট সোনা দিয়ে মোড়ানো এই ট্রফিটি দেখতে এখন দুবাইতে ভিড় জমাচ্ছেন অসংখ্য ফুটবল প্রেমী ও শৌখিন পণ্যপ্রেমীরা। দেখতে বিশ্বকাপ ট্রফির মতোই, তবে এটি আসল ট্রফি নয়। তৈরি হয়েছে লেগো ব্লক দিয়ে। আর সেই সাধারণ খেলনাকে অসাধারণ করে তুলেছেন দুবাইয়ের স্বর্ণকার হেমন্ত কারামচাঁদানি। গল্পের শুরু তার ছেলের খেলাঘর থেকে। কয়েকদিন ধরে পরিশ্রম করে ছেলে বানিয়েছিল লেগো ট্রফিটি। বাবার চোখে সেটি এতটাই বিশেষ মনে হয় যে তাতে নিজের স্পেশাল টাচ যোগ করার সিদ্ধান্ত নেন তিনি। প্রথমে ট্রফির নাম ফলকে যোগ করেন হীরা, এরপর একে একে পুরো নকশায় বসাতে থাকেন ঝলমলে পাথর। শেষ পর্যন্ত 18 ক্যারেট সোনার উপর বসানো হয় প্রায় 900টি হীরা। 35 দিনের শ্রমে তৈরি এই শিল্পকর্মের মূল্য এখন প্রায় 3 লাখ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। তবে এত দামি হওয়ার পরও ট্রফিটি বিক্রির কোনো পরিকল্পনা নেই কারামচাঁদানির, বরং এটি নিয়ে তিনি যেতে চান বিভিন্ন ফুটবল ক্লাব ও স্কুলে। তার আশা ট্রফিটি দেখে অনুপ্রাণিত হবে নতুন প্রজন্ম। আমি চাইলে ট্রফিটি হীরা দিয়ে ভরিয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি এটিকে খুব বেশি জমকালো বা অনেক দামি করে বানাতে চাইনি। তাই আমি বেশ পরিমিত ও সূক্ষ্ম কিছু উপাদান বেছে নিয়েছি, কারণ আমি চেয়েছি এর মধ্যে ট্রফির মূল বৈশিষ্ট্যটি যেন বজায় থাকে। কারামচাঁদানির কাছে এটি বিশ্বকাপ ট্রফির প্রতীক। তার প্রত্যাশা এটি জায়গা পাবে দুবাইয়ের মিউজিয়াম অব দ্য ফিউচারে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। যুক্তরাষ্ট্রের মায়ামিতে আধুনিক সুযোগ সুবিধায় স্বয়ংসম্পূর্ণ স্টেডিয়াম তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ডেভিড বেকহ্যাম। MLS-এর ইতিহাসের সবচেয়ে বড় নু ক্যাম্প নামের এই স্টেডিয়াম সুন্দর মাঠের সঙ্গে আছে শপিং মল, 5 তারকা 3টি আবাসিক হোটেলও। তবে এখনও পুরো কাজ সম্পূর্ণ হয়নি, যদিও ইতিমধ্যে এই মাঠ নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে ইন্টার মায়ামি থেকে বেকহ্যামের অর্থায়নে তৈরি হওয়া মাঠ নিয়ে সাজিদ মুস্তাহিদের প্রতিবেদন।
আমরা যাচ্ছি এখন ইন্টার মায়ামির নিউ স্টেডিয়াম দেখতে। অনেক আসলে বিশ্বকাপের ম্যাচ চলছে, যার কারণে এখানে আসলে সিকিউরিটি কনসার্ন রয়েছে। ইন্টার মায়ামির মেইন যে স্টেডিয়াম, নিউ স্টেডিয়াম, যেটা কিছুদিন আগে আসলে ওপেন হয়েছে, এবং লিওনেল মেসিকে এই মাঠে বা এই স্টেডিয়াম উদ্বোধন করার জন্য কিন্তু ডেভিড বেকহ্যাম এবং তার ক্লাব অনেকদিন ধরেই চেষ্টা করেছিল। স্টেডিয়ামটা আসলে মোটামুটি হয়ে গেছে, বেশ কিছু ম্যাচও কিন্তু হয়েছে, যেখানে কিছু হোটেল থাকবে, শপিং মল এবং থিম পার্ক সবকিছুই থাকবে। ইন্টার মায়ামি কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট ডেভিড বেকহ্যামের। তিনি যখন MLS এ খেলেন এলে গ্যালাক্সিতে, সেই সময় কিন্তু তিনি এমন একটা চুক্তি করেছিলেন যে তিনি আসলে একটা ক্লাবেরও মালিক হবে একদিন, এবং সেই কারণেই কিন্তু মেজর লিগ সকারে খেলতে লিওনেল মেসি। এবং আমরা দেখতে পাচ্ছি ইন্টার মায়ামির টিম স্টোর, আমরা দেখতে পাচ্ছি নিউ স্টেডিয়াম, পুরো স্টেডিয়াম জুড়ে আসলে খেলোয়াড়দের ছবি, লিওনেল মেসির হোম গ্রাউন্ড। লিওনেল মেসি MLS এ আসার পরে কিন্তু অন্যরকম একটা মাত্রা পেয়েছে। MLS এর যে ক্লাবগুলোর নিজস্ব যে মাঠ আছে, সবচেয়ে বড় স্টেডিয়াম, এবং এই মাঠগুলোর মধ্যে কিন্তু আমরা ভেতরে যাওয়ার অনুমতিটা পাইনি, কারণ একটা ইভেন্ট চলছে। সেই ইভেন্টের কারণে আমরা যেতে পারছি না ভেতরে। তবে এই মাঠটি কিন্তু বলা যায় একটা খুব সুন্দর একটা স্টেডিয়াম তৈরি করেছে, এবং এখানে বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা একটা বড় প্ল্যানিং এর অংশ, এবং স্টেডিয়ামটা কিন্তু এক কথায় বলতে গেলে আধুনিক স্টেডিয়ামগুলোর মতো একটি। যদিও এই মাঠে কিন্তু অভিষেক খুব একটা ভালো হয়নি, বেশ কয়েকটি ম্যাচ খেলার পর আসলে এখানে তাদের জয়টা পায়, এবং শেষ পর্যন্ত কোচ খাভিয়ার মাসচেরানোকেও কিন্তু দায়িত্ব ছেড়ে দিতে হয়েছিল। অবশেষে নতুন কোচের অধীনে এখানে তারা প্রথম জয় পেয়েছে। লুইস সুয়ারেজের বড় ছবি, লিওনেল মেসিও এখানে রয়েছেন, এবং এক কথায় বলতে গেলে আসলে দারুণ একটি স্টেডিয়াম। শুধু যে ফুটবল খেলা হচ্ছে তা কিন্তু নয়, এখানে কনসার্ট হয়, নানা ধরনের অনুষ্ঠান হয়। একটা সময় যুক্তরাষ্ট্রে ফুটবল একেবারেই পপুলার ছিল না, কিন্তু ডেভিড বেকহ্যাম আসার পর পুরো চিত্র বদলে যায়, এবং এরপর মেসি এসে নতুন জোয়ার এসেছে MLS এ। তারই একটা প্রমাণ কিন্তু এই নিউ স্টেডিয়াম। ইন্টার মায়ামি ডেভিড বেকহ্যামের তৈরি করা ক্লাব। ডেভিড বেকহ্যাম কিন্তু নিজস্ব অর্থায়নে এই স্টেডিয়াম তৈরি করেছেন, এবং শিগগিরই এই স্টেডিয়াম পূর্ণতা পাবে, পুরো একটা কমপ্লেক্সে আকার নেবে এই পুরো এলাকা। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। চলছে গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা বিশ্বকাপ 2026। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার ফুটবল প্রেমীদের নজর কাটছে মাঠের বাইরের নানান আয়োজন। আইস হকির জন্য বিখ্যাত কানাডার ফুটবলের জোয়ার আরও বেগবান করতে ভ্যাঙ্কুভারের সায়েন্স ওয়ার্ল্ডে বসেছে ফিফা মিউজিয়ামের বিশেষ প্রদর্শনী। ফুটবল ও প্রযুক্তির মেলবন্ধন তুলে ধরা হয়েছে দর্শকদের জন্য। মাঠে চলছে ফুটবল, বাইরে প্রযুক্তি, আর এই ফুটবলের মেলবন্ধনের প্রদর্শনী। উত্তর আমেরিকার মানুষকে চর্মগোলকের এই খেলার প্রতি আগ্রহী করে তুলতে আয়োজকদের চেষ্টার কোনো কমতি নেই। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে প্রথমবারের মতো পর্দা উঠেছে বিশ্বকাপের, আর তার ধারাবাহিকতায় এবার ফিফা মিউজিয়ামের বিশেষ প্রদর্শনী সকার অ্যান্ড টেকনোলজি নিয়ে এলো আয়োজকরা। বিশ্বকাপের ভেন্যু বিসি প্লেসের ঠিক পাশেই ভ্যাঙ্কুভারের সায়েন্স ওয়ার্ল্ডে বসেছে প্রযুক্তির এই মহা উৎসব। আইস হকির দেশ কানাডায় ফুটবলকে জনপ্রিয় করতে এবং আধুনিক ফুটবলের পেছনের বিজ্ঞানকে তুলে ধরতে এই আয়োজন, যেখানে প্রতিদিন ভিড় করছেন বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা হাজারো ফুটবল অনুরাগী এবং বিভিন্ন দেশের সমর্থকরা। এই প্রদর্শনীটি মূলত ব্রডকাস্টিং, ইন্টেলিজেন্ট ডেটা, রেফারিং, ফেয়ার প্লে এবং স্ট্রেজিং দ্য গেমের মতো মূল কয়েকটি ভাগে বিভক্ত। এটি ফুটবলের পুরো ইকোসিস্টেম এবং প্রযুক্তির ভূমিকা দর্শকদের একটি ধারণা দেবে। মিউজিয়ামে কেবল দর্শকরা ফুটবলের এই মহোৎসবকেই দেখছেন না, প্রযুক্তি কিভাবে খেলার গতিপথ বদলে দিচ্ছে তা একেবারে ভেতর থেকে অনুভব করছেন। বলের ভেতরের কানেক্টেড প্রযুক্তির পাশাপাশি এখানে রয়েছে VAR এবং গোল লাইন প্রযুক্তির লাইভ ডেমো। সেই সাথে যুক্ত হয়েছে কানাডার ফুটবল ইতিহাসের কিছু অমূল্য স্মারক। টোকিও অলিম্পিকে ক্রিস্টিয়ান সিনক্লিয়ারের সোনা জেতা জার্সি, কিংবা বিশ্বকাপে আলফোন্সো ডেভিসের প্রথম ঐতিহাসিক গোলের ম্যাচ বল, সবই যেন জীবন্ত হয়ে উঠেছে প্রদর্শনীতে। এটি এক কথায় অসাধারণ। বাস্তব ফুটবলের সঙ্গে প্রযুক্তির এই মিলন সত্যিই দারুণ। ফুটবলের পর্দার পেছনে এই উদ্ভাবনগুলো এভাবে সামনে না এলে বিশ্বাস করা কঠিন হতো। প্রদর্শনীটি আমার খুব ভালো লেগেছে। ফুটবলের বিবর্তন, নতুন প্রযুক্তি এবং ফুটবল বলের ভেতরটা দেখতে পাওয়া সত্যি দারুণ এক অভিজ্ঞতা। আয়োজকদের বিশ্বাস, মাঠের উত্তেজনার বাইরে প্রযুক্তির এই অন্তরাল ফুটবলকে আরও সহজ এবং আকর্ষণীয় করে তুলবে নতুন প্রজন্মের কাছে। বিশেষ করে শিশুদের মাঝে ফুটবলের আগ্রহ তৈরিতে এটি বড় ভূমিকা রাখবে। বিশ্বকাপের ডামাডোলে ভ্যাঙ্কুভারের সায়েন্স ওয়ার্ল্ডে চলা ফিফা মিউজিয়ামের এই বিশেষ প্রদর্শনীটি খোলা থাকবে আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।
খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দাপুটের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে নেদারল্যান্ডস, ইন্দোনেশিয়াকে হারালো 3-1 গোলে। সুইডেনের বিপক্ষে ড্র করেছে জাপান, পরের রাউন্ডে প্রতিপক্ষ ব্রাজিল। জর্ডান ম্যাচের আগে ইনজুরি আর কার্ড সংখ্যায় আর্জেন্টিনা, 5 পরিবর্তন নিয়ে মাঠে নামার পরিকল্পনা স্ক্যালোনির। মেসির সঙ্গে অভিষেক হতে পারে 4 জনের। এবং রাতে বোস্টনে হালান্ড এমবাপে লড়াই, বিশ্বকাপের বিগ ম্যাচে মুখোমুখি ফ্রান্স নরওয়ে। ভোরে স্পেনের প্রতিপক্ষ 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মিথুন। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।